ছেলের খুনের অপরাধে বাবাকে আটক করা হয়েছে। সত্যি কি সে তার নিজের ছেলেকে খুন করেছে, নাকি তাকে ফাঁসানো হয়েছে? কেনই বা তার ছেলে খুন হয়েছে? আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি থ্রিলার সাসপেন্স মুভি, যেটি মালায়ালাম মুভি 2025 সালের 25 এপ্রিল মুক্তি পেয়েছে। মুভিটির নাম থুদারাম। এই মুভিটি IMDb রেটিং হচ্ছে 7.8। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সোজা মুভির গল্পে চলে যাই। কেনই বা ছেলেটা খুন হলো এবং তার পরিণতি কি হয়েছে, এসব তথ্য জানতে আমাদের সাথে থাকতে হবে আপনাকে শেষ পর্যন্ত। একটি সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প। মুভি শুরুতেই দেখা যায় পুলিশের গাড়ি এবং ফায়ার সার্ভিস চলে এসেছে পাহাড় ধসের কারণে আটকে থাকা মানুষকে উদ্ধার করার জন্য। তারা এখানে কিছু একটা পেয়েছে। এরপরেই আমরা দেখতে পাই একটা সুন্দর ফ্যামিলি, যেখানে সাম্যগান নামে একজন লোক, যার ডাক নাম হচ্ছে বেঞ্চ, তার স্ত্রী ললিতা এবং তাদের 2 ছেলে আর মেয়ে, তারা সুখে শান্তিতে জীবনযাপন করছে। এই মুভিটা প্রথম থেকে দেখলে আপনাদের কাছে মনে হবে খুব সাধারণ একটা মুভি, সোজা সোজা একটা গল্প, কিন্তু এই দেখানো একটি সুন্দর ফ্যামিলি যে কিভাবে বড় একটা বিপদের মধ্যে পড়ে তা বুঝতে পারবেন না। এরপরে আমরা দেখতে পাই বেঞ্চের ছেলে তার গাড়িটা তার বন্ধুদের নিয়ে চালিয়ে যাচ্ছে, যেটা বেঞ্চ মেনে নিতে পারে না, কারণ এই গাড়িটা তার খুব প্রিয় একটা গাড়ি এবং এটাই তার রুজি রুটি চলে। বেঞ্চ তাদেরকে মোটরসাইকেল নিয়ে তাড়া করে এবং থামতে বলে। এক পর্যায়ে গাড়িটাকে গাছে মেরে দেয় তার বেঞ্চের ছেলে বন্ধু। তখন বেঞ্চ রাগ করে তার ছেলেকে একটা চড় মারে। এখানেই বাধে আসল বিপত্তি। বেঞ্চের ছেলে রাগ করে চলে যায় বাড়ি থেকে। সে তার বন্ধুদের সাথে থাকতে থাকে হোস্টেলে। বেঞ্চ এটাকে স্বাভাবিকভাবে নিলেও এখানে বাজে বিপত্তি। একসময় বেঞ্চ তার ছেলেকে খুঁজে পাচ্ছিল না, ফোন দিলে ধরে না। এরপরে দেখা যায় বেঞ্চের গাড়িটা পুলিশ আটকে রেখেছে, যে কারণে বেঞ্চ চলে আসে থানায়। থানার এসআই বেনি তার গাড়িতে গাঁজা পাওয়ার কারণে তার গাড়িটা থানায় নিয়ে এসেছে। সে কোনো মতেই ছাড়বে না এই গাড়িটাকে, আর বেঞ্চ তার এই প্রিয় গাড়িটা এখানে রেখে যেতেও নাছোড়বান্দা। তার সাথে থানার অফিসার বেনির সাথে এক পর্যায়ে ঝগড়াও হয়ে যায়। এই গল্পের প্রধান চরিত্র সৌম্যগান ওরফে বেঞ্চ। সে অনেক চেষ্টা করে তার গাড়িটা এখান থেকে বের করার জন্য, কিন্তু থানার অফিসার কোনো কথাই শোনে না তার। বেঞ্চ তার সর্বোচ্চ চেষ্টাটা করে। সে তার পরিচিত আত্মীয় স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দিয়েও রিকোয়েস্ট করে, তবুও থানা থেকে তার গাড়িটা ছাড়াতে পারে না। বেঞ্চ অনেক দুশ্চিন্তায় পড়ে যায় কি করবে। একদিকে ছেলেকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে তার গাড়িটাও আর। বেঞ্চ পরে এক মহা বিপদে। বেঞ্চ থানার এক কনস্টেবলের কাছ থেকে জানতে পারে এই গাড়ি যদি ছাড়াতে হয় তাহলে এই থানার ইনচার্জ জর্জ স্যারের সাথে কথা বলতে হবে। বেঞ্চ সরাসরি চলে যায় জর্জের কাছে। জর্জের কাছে যেয়ে সে সবকিছু খুলে বলে। এরপর সে জর্জ স্যারকে বলে, স্যার, এই গাড়িটাই হচ্ছে আমার সংসার চালানোর একমাত্র মাধ্যম। আমি কিছুই জানি না, আপনি আমার গাড়িটা ছাড়ানোর ব্যবস্থা করে দেন। জর্জ সহজেই মেনে নেয় এবং সে বলে, তুমি যাও বেনির কাছে, আমি ওকে বলে দিচ্ছি। কিন্তু ইন্সপেক্টর বেনি কোনোভাবেই এই গাড়িটা তাকে দিতে চাচ্ছিল না। এরপরে জর্জ বেনিকে বলে, চাবিটা দিয়ে দাও। বেনি তো দেবেই না। জর্জ তার হাত থেকে চাবিটা কেড়ে নিয়ে বেঞ্চের কাছে দিয়ে দেয়। বেঞ্চ তাকে ধন্যবাদ জানিয়ে চলেই যাচ্ছিল। ঠিক তখনই জর্জ স্যার বেঞ্চকে বলে, বেঞ্চ, আমাদের থানার একজন অফিসারের বোনের বিয়ে আছে, তুমি কি একটু আমাদের ওখানে নামিয়ে দিতে পারবে? বেঞ্চ রাজি হয়ে যায়, সাথে বেনিও যাবে। কিছুই করার নাই, বেঞ্চ তাদের নিয়ে বিয়ে বাড়ি চলে যায়। বিয়ে বাড়িতে জর্জ, বেনি সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করে এবং প্রচুর পরিমাণে মদ খায়। এরপরে তারা বেঞ্চকে বলে, বেঞ্চ, আমাদের অফিসারের একটি বাগান বাড়ি আছে, আমরা সেখানে যাব। তখন বেঞ্চ বলে, স্যার, এটা তো অনেক দূরে। জর্জ বলে, আমি তো কয়েকদিন পরে রিটায়ার্ড হব, একটু মজা করতে দাও, চলো আমাদের সাথে। এরপরে তারা গাড়িতে 3 জনে প্রচুর পরিমাণে মদ নিয়ে ওঠে এবং গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। রাস্তা অনেক খারাপ। বেঞ্চ এক পর্যায়ে খারাপ রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চলার সময় খুব বিরক্ত হয়ে জর্জকে বলে, স্যার, এর থেকে একটা জিপ নিলেই ভালো হতো। সে এক পর্যায়ে যেতেই চাইছিল না। তখন জর্জ একটি বড় সত্য তার কাছে বলতে শুরু করলো। জর্জ বলে, আমাদের একজন অফিসারের বোনকে ভালোবাসত একটি ছেলে। এখন ওর বিয়ে হচ্ছে, কিন্তু কিছু খারাপ ভিডিও দেখিয়ে ওর বিয়ে ভেঙে দেওয়ার কথা বলেছে। এজন্য আমাদের অফিসারের বাবা এক পর্যায়ে ছেলেটিকে মেরে ফেলে। এখন আর কিছু করার নেই, সে লাশ বেঞ্চের গাড়ির ডিকিতে। বেঞ্চ দৌড়ে
ডিকি খুলতে চায়, কিন্তু বেনি পিছন থেকে তাকে ধরে ফেলে। তখন জর্জ তাকে ভয় দেখিয়ে বলে, যদি তুমি আমাদের সাথে সঙ্গ না দাও তাহলে তোমার খুব খারাপ পরিণতি হবে। এরপরে জর্জ গাড়ির চাবিটা বেনিকে দিয়ে চালাতে বলে। বেনি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা জায়গায় গিয়ে থেমে যায়। তখন বেনি পিছন থেকে সবাই মিলে ওই লাশটাকে বের করে। লাশটা নিয়ে যাওয়ার সময় একটি পা বের হয়ে বেঞ্চ সেটা দেখে অনেক ভয় পায়। সে গাড়ির মধ্যে চুপ করে বসে থাকে। পাশ থেকে একটা মালবাহী ট্রাক যাচ্ছিল, তার লাইট পড়তে বেঞ্চ আরো ভয় পেয়ে গাড়ির মধ্যে লুকিয়ে থাকে। পরের দিন সকালে বেঞ্চ কি করবে বুঝতে পারছিল না। ওই কাদামাখা গাড়িটি নিয়ে সে বাড়ি যায়। তার ওয়াইফ ললিতা জানতে চায় কি হয়েছে, সে কিছু বলার সাহস পায় না। বেঞ্চের বাড়ি কুকুরটি গাড়ির ডিকির পাশে এসে ডাকাডাকি করছিল। বেঞ্চ এটা দেখে গাড়ির ডিকিটা খোলে। ডিকিটার মধ্যে একটা মানি ব্যাগ পায়। যখনই মানি ব্যাগটা খুলে দেখবে, ঠিক তখনই তার ওয়াইফ ললিতা চলে আসে। সে মানি ব্যাগটা ভিতরে ফেলে আবার ডিকিটা আটকে দেয়। এরপরে সে গাড়িটা ভালোভাবে ধুয়ে নিজে গোসল করে আবার তার স্বাভাবিক জীবনযাপন শুরু করে। পুলিশ অফিসার জর্জ তাকে অনেকবার ফোন করে, সে তার ফোন ধরে না। একসময় বেঞ্চ চলে যায় থানায় জর্জের সাথে দেখা করতে। জর্জ দরজা বন্ধ করে দিয়ে বেঞ্চকে বলে, আমরা এখন একই নৌকার মাঝি। তুই যদি এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলিস তাহলে তুই তো মরবি এবং সাথে তোর ফ্যামিলিকেও মারব। আরেকটা কথা জিজ্ঞেস করে যে, বেঞ্চ এই গাড়িটার প্রতি তুমি এত যত্নশীল কেন? বেঞ্চ তখন বলে, আমি একজন ফাইটার ছিলাম, মুম্বাইয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। তখন আমাকে বাঁচাতে গিয়ে আমার একটা বন্ধু মারা যায়। আমি যাতে এই ট্রমা থেকে বের হতে পারি এজন্য আমাদের ওস্তাদ এই গাড়িটা আমাকে কিনে দিয়েছে, কিন্তু আমাদের সেই ওস্তাদ এখন আর নেই, তাই এই গাড়িটার প্রতি আমার ভালোবাসা একটু বেশি। তার স্মৃতি এই গাড়িটা বহন করে। বেঞ্চ এখান থেকে বাড়ি গেলে সে জানতে পারে তার ছেলে দুদিন ধরে ফোন তুলছে না। তখন সে টেনশনে পড়ে যায়। সে সোজা থানায় চলে আসে। থানায় সে আসলে জর্জ জানতে চায় কি হয়েছে। জর্জকে সে বলে তার ছেলে দুদিন ধরে নিখোঁজ। তখন জর্জ বলে, তুই তো আমাদেরই লোক, তুই একটা অভিযোগ করে যা, আমি নিজেই তোর ছেলেকে খুঁজে দেবো। জর্জ তখন লেখে যে গত 2 দিন আগে একটি পালসার বাইক নিয়ে তার ছেলে হোস্টেল থেকে বেরিয়েছে, এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। থানা থেকে যাওয়ার সময় বেঞ্চ দেখে তার ছেলের বাইকের মতো একটি বাইক ওখানে। তখন বেনি বলে, এই বাইকটা অনেকদিন থেকেই এখানে। বেঞ্চের তখন সন্দেহ হয়। বেঞ্চ সেই মানি ব্যাগটা দেখার জন্য একটি নীরব জায়গায় চলে যায়। সে জঙ্গলের মধ্যে বসে মানিব্যাগটা খুলে তো অবাক, সে দেখতে পায় তার ছেলেরই মানিব্যাগ। তখন সে হাউমাউ করে কাঁদতে থাকে। বেঞ্চ ওখান থেকে চলে যায় সেই সুদীপের বাড়ি, যার বোনকে ব্ল্যাকমেল করার কারণে ওরা ওই ছেলেটিকে মেরেছিল। বেঞ্চ জানতে চায় যে, সুদীপ তুই কার ছেলেকে মেরেছিস, সত্যি করে বল। সুদীপ তখন বলে, তুই এখান থেকে চলে যা, সকালে তোর সাথে কথা বলবো। এরপরে দেখা যায় টিভিতে একটা নিউজ এসেছে, ভূমিধসের কারণে একটি জায়গায় একটি বস্তা ভরা লাশ পাওয়া গেছে। এটি পচে গলে গেছে, যার কারণে পোস্টমর্টম করেই জানা যাবে এই লাশটি কার। এখানে খুন করে এই লাশটিকে গুম করা হয়েছে। এখন সংবাদ শুনে বেনি জর্জের কাছে চলে যায় এবং জর্জকে বলে যে ওই লাশটি বেরিয়ে এসেছে, এখন আমাদের কি হবে। জর্জ তাকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো কিছুই হবে না, তুই চুপ করে থাক। বেনি আরো বলে, গত রাত থেকে সুদীপের কোনো খবর নেই, বেঞ্চ তার সাথে দেখা করতে গিয়েছিল। জর্জ বেনিকে আশ্বস্ত করে যে যা কিছু হয় আমি সামাল দেব। অন্যদিকে দেখা যায় বেঞ্চ সুদীপকে আটকে রেখে জানতে চাচ্ছে, আমার ছেলের সাথে তোরা কি করেছিস। সুদীপ জানায়, দেখো বেঞ্চ, এই বিষয়ে আমি কিছুই জানি না। জর্জ স্যার গাড়ির মধ্যে যাওয়ার সময় জোর করে একটা কাহিনী বানিয়েছে আমার বোন আর বাবাকে নিয়ে। এরই মধ্যে জর্জ ফোন দেয় সুদীপ। ফোনটা রিসিভ করে বেঞ্চ। তখন বেঞ্চ তার কোনো কথা না শুনে বলে, এখন আমি কথা বলবো, তুমি শুনবে, এবং একটা জায়গায় আসার জন্য বলে। জর্জ সে জায়গায় চলে আসে এবং আসার সময় বেনিকে বলে আসে বেঞ্চের ফ্যামিলিকে তুলে নিয়ে মার। জর্জ তখন বেঞ্চকে বলে, ওই সন্তান তোমার না, তোমার বন্ধুকে তুমি মেরে তার ওয়াইফকে বিয়ে করেছো। ওই সন্তানটা, ওই ছেলেটা তোমার বন্ধু, যেটা তোমার মেয়ের সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, এই কারণে তোমরা নিজেই তাকে মেরে ফেলেছ। ঠিক এইরকমই একটা মামলা সাজিয়ে বেঞ্চের মেয়ে এবং ওয়াইফকে আটক করে আর বেঞ্চকেও ধরে নিয়ে যায়। বেঞ্চকে কোর্টে উঠানো হয় এবং তার রিমান্ড চাওয়া হয়। কোর্ট বেঞ্চের রিমান্ড মঞ্জুর করে। বেঞ্চকে থানায় নিয়ে আসা হয়। এরপরে জর্জ বেনিকে বলে, থানা থেকে সবাইকে বের করে দাও আর
বেঞ্চকে মেরে ফেলো, সকল সিসি ক্যামেরাগুলোও অফ করে দাও। বেনি খুব ভয় পেয়ে যায়, কিন্তু জর্জ তাকে বলে আমি সব সামলে। বাইরে থেকে কিছু সিভিল পোশাকে লোক নিয়ে আসা হয় এবং বেঞ্চকে একটা ফাঁকা রুমে নিয়ে যাওয়া হয় টর্চার করার জন্য। বেনি চিন্তা করে যখন বেঞ্চকে মেরেই ফেলবো তখন সত্য ঘটনাটা ওকে বলি। তখন সে তার ছেলের সাথে কি ঘটেছিল এটা বলতে শুরু করে। দেখা যায় বেঞ্চের ছেলে কাপড় খুলে বসিয়ে রাখা হয়েছে এবং জর্জ তাকে মারাত্মকভাবে মারধর করছে। বেঞ্চের ছেলেকে নির্যাতন করার সময় সে রাগের মাথায় একটা কথা বলে, আর যেটা শুনে জর্জের মাথা আরো গরম হয়ে যায়। সে পাশ থেকে একটা হেলমেট তুলে ছেলের মাথায় বাড়ি দেয়। তখন সে মাটিতে লুটিয়ে পড়ে। তখনও ছেলেটি মরে যায়নি, সে বেঁচে আছে। জর্জ তার নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলে। এরপরে ডেড বডিটা লুকানোর জন্য বাইরে থেকে একটা গাড়ির ডিকিতে রেখে দেওয়া হয়, ঠিক ওই গাড়িটাই যেটা বেঞ্চের গাড়ি। পুরো ঘটনাটা বেঞ্চকে বলার পরে বেঞ্চকে মারার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে তার। বেঞ্চ তখন বেধড়ক মার শুরু করে সবাইকে, এক এক করে প্রত্যেককেই মেরে ফেলে সে। বেঞ্চ বেনিকে ওইভাবেই টানতে টানতে নিয়ে যায় যেভাবে তার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে। বেঞ্চ বেনিকে মেরে ফেলে এবং তার গাড়ির ডিকিতে তাকে নিয়ে নেয়। এরপরে সে ওখান থেকে চলে যায়। জর্জ এই সংবাদ শোনার সাথে সাথে পুরো শহরকে সিল করে দেয়। সকল গাড়ি সে চেক করতে থাকে। জর্জ বেঞ্চের ফ্যামিলির উপর নির্মমভাবে নির্যাতন শুরু করে, তার ওয়াইফ এবং মেয়েকে প্রচুর মারধর করে। তখন ফোন দেয় বেঞ্চ। সে বলে তোমার যেখানে আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা হবে আমি ঠিক সেখানেই আছি। জর্জ সোজা ওইখান থেকে তার বাড়িতে চলে আসে, কারণ বেঞ্চ এখন তার বাড়িতে তার মেয়ের সাথে। জর্জ তার বাড়ি এসে খোঁজাখুঁজি করে, মেয়েকে কোথাও পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জর্জ দেখে বেঞ্চের গাড়িটা বাইরে আছে। জর্জ দৌড়ে গাড়ির সামনে চলে যায়। দরজা খুলতেই দেখে বেনির রক্তাক্ত লাশ। এরপরে পিছন ঘুরেই দেখে বেঞ্চ দাঁড়িয়ে আছে। সে দৌড়ে বেঞ্চের হার্টের কলার ধরে জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায়। বেঞ্চ তখন বলে আমার ছেলের সাথে যা যা করেছো আমিও তোমার মেয়ের সাথে তাই করেছি। জর্জ তখন দৌড়ে বেঞ্চের গাড়ির ডিকি খুলে দেখে, কিন্তু সেখানেও তার মেয়ে নেই। তখন সে কাঁদতে কাঁদতে বলে আমার মেয়ে কোথায় বল। এরপরে দুজনের মধ্যে অনেক হাতাহাতি হয়। বেঞ্চ এবং জর্জ দুজন দুজনকে মারতে থাকে। এক পর্যায়ে বেঞ্চ জর্জকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপরে দেখা যায় জর্জের মেয়ে পুরো ঘটনা জানলাকে দেখছে এবং সে কান্নায় ভেঙে পড়ছে। এরপর একটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় বেঞ্চের ছেলে এবং জর্জের মেয়ে বসে দুজনে কথা বলছে। বেঞ্চের ছেলে পুরো ঘটনা বলেছে, তার বাবা মারা যাওয়ার পরে বেঞ্চ তাদেরকে আশ্রয় দিয়েছে এবং নিজের ছেলের মতো করে মানুষ করেছে। বেঞ্চের ছেলে এবং জর্জের মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, তারা বিয়েও করতে চেয়েছিল। জর্জ এটা মেনে নিতে পারেনি, তাই বেঞ্চের ছেলেকে থানায় ডেকে নিয়ে নির্মমভাবে মেরে ফেলে। দেখা যায় বেঞ্চ তার গাড়িটা নিয়ে গভীর জঙ্গলে বসে আছে। সে তার ছেলেকে হারানো দুঃখে চোখ দিয়ে পানি পড়ছে এবং জর্জ আর বেনির লাশ ওই গাড়ির মধ্যে। বেঞ্চ আত্মসমর্পণ করে এবং দেখা যায় তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। কোর্টে যাওয়ার পথে সাংবাদিকরা তার কাছে জানতে চায় যে আপনি কি আপনার ছেলেকে মেরেছেন। তখন বেঞ্চ বলে না, আমি আমার ছেলেকে মারিনি, কিন্তু আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদেরকে মেরেছি। এখানেই এই মুভির শেষ হয়। শেষ পরিস্থিতি একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। বন্ধুরা, মুভির গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অন্য কোনো নতুন মুভি নিয়ে আসবো আপনাদের সামনে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।